আসসালামু আলাইকুম। আমি নাসিমা চৌধুরী, বায়োলজি শিক্ষক। আমি ইউটিউব চ্যানেলে আবার চলে আসলাম তোমাদের জন্য, যে আরও কিছু বোঝানোর জন্য যে কীভাবে তোমরা আর কোন চ্যাপ্টারটা পড়বে। আমি তো গত 2-3টা ক্লাসের মধ্যে গোত্রের উপরে মোটামুটি একটা আইডিয়া দিয়েছি যে তোমরা কী কী পড়লে পরীক্ষার হলের মধ্যে তোমরা একটা আনসার করতে পারবে। তবে আমার বিশ্বাস যে যারা গোত্র পড়বে, যারা একটু ভালো করে গোত্র পড়বে, কালকেও আমি বলেছি, এখনও আমি বলছি যে তোমরা গোত্রটা পড়ো। যারা খুব ভালো স্টুডেন্ট তারাও, যারা মিডিওকার, যারা দুর্বল সবাই পড়বে। কিন্তু তার আগে তোমাদের একটু বলি, বাবা এটা তোমরা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব না করলে তোমরা আমার কোনো ভিডিও খুঁজে পাবে না ডার্লিং। তো তোমাকে ভিডিও খুঁজে পেতে হলে আমাকে সাবস্ক্রাইব করতেই হবে। সাবস্ক্রাইব করলে সমস্ত ভিডিওগুলো একটার পর একটা পেয়ে যাবে। তো আমি বলছি তোমাদেরকে, তোমরা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং তোমাদের কমেন্টগুলো পড়ছি, আমার কমেন্টগুলো অনেক ভালো লাগছে যে তোমরা আমার নতুন পড়াগুলো পাচ্ছ, তোমাদের ভালো লাগছে, সহজ করে বুঝতে পারছো। এটা আমিও খুব আনন্দিত, তোমরা যে সহজ করে পড়াগুলো বুঝতে পারছো। তো গতদিন আমি বটানি থেকে তোমাদের একটা চ্যাপ্টার বুঝিয়েছি, এখন আমি প্রাণীবিজ্ঞান থেকে একটা চ্যাপ্টার তোমরা পড়লে, এবং এটা আমি জানি যে আবারও বলছি, এই যে প্রাণীবিজ্ঞানের যে চ্যাপ্টারটা, সেটা থেকে একটা উদ্দীপক আসবেই, এবং প্রতি বছরই এটা আসে, এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, বাদ দেওয়ার সুযোগ নাই। এই জন্যই বলছি, এটা পড়লে, আবারও বলছি, যারা খুব বেশি পড়াশোনা করো তারা, যারা মিডিওকার তারা, যারা একটু ফাঁকিবাজ, যারা দুর্বল, তারা সবাই এখান থেকে আনসার করতে পারবে। কারণ এই চ্যাপ্টারটাকে বলা হচ্ছে হলো প্রাণী বৈচিত্র্য বা প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এখন প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটা কেন ইম্পর্টেন্ট? কারণ এই চ্যাপ্টারের সাথে কিন্তু 9টা যে পর্ব আছে, এই পর্ব কিন্তু আবার 3টা যে তোমাদের প্রাণী পরিচিতি আছে। একটা হলো হাইড্রা, 2 নম্বর হলো ঘাসফড়িং, 3 নম্বর রুই মাছ। তাহলে হাইড্রাটা পড়ছে হলো নিডারিয়া পর্বের মধ্যে, ঘাসফড়িং পড়ছে হলো আর্থ্রোপোডা পর্বের মধ্যে, আর রুই মাছটা পড়ছে হলো কর্ডাটা পর্বের মধ্যে। যেহেতু কর্ডাটার সাথে কানেক্টেড, এটা মার্চ করে কিন্তু একটা কোশ্চেন হয়। কাজেই তোমরা প্রাণীর পরিচিতি এবং এই চ্যাপ্টারটা যদি তোমরা পড়ো, স্টাডি করো, তাহলে দেখবে তোমরা একটা সুন্দর উদ্দীপক পাবে। এখন প্রশ্ন হলো, তোমরা এটাকে কিভাবে পড়বে, কি স্টাইলে পড়বে, কোন জায়গাটা পড়বে। আমি আবারও বলছি, এমসিকিউর জন্য দ্যাটস আপ টু ইউ। তুমি কিভাবে এটাকে হ্যান্ডেল করবে, কিভাবে তুমি এটাকে সুন্দর করে পড়ে তুমি তোমার আয়ত্তে নিয়ে আসবে। রিডিং করে চোখগুলোকে তুমি তৈরি করবে। চোখ তৈরি করা মানে কি? রিডিং করবে, চোখ তৈরি হবে, তোমার ব্রেনে গিয়ে মেমোরি সেলে এটা চলে যাবে। যদি তুমি একবার এটা না দেখো, তোমার মেমোরি সেল কখনোই এটাকে গ্রহণ করবে না, মেমোরি সেল এটা থাকবে না। এই যে রিডিংটা তুমি পড়ে নেবে। এখন সিকিউ তুমি কি পড়বে এখান থেকে, সেটা আমি শুরু করছি। তার আগে আমি আবার বলছি, তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে। এখন আসো, এখান থেকে তোমরা যেটা প্রাণীবিজ্ঞান, প্রাণী বৈচিত্র্য, মনে করো এই যে প্রাণী বৈচিত্র্য, বৈচিত্র্য, এইটার সংজ্ঞাটা পড়বে। এটা জ্ঞানের জন্য আমরা বলছি, সংজ্ঞা আমরা পড়বো, এটা জ্ঞানের জন্য আমরা পড়বো, ঠিক আছে। এবং এর সাথে আমাদের আছে কি প্রকারভেদ। এই প্রকারভেদটা অনুধাবন, প্রকারভেদটা অনুধাবন বলে দিতে পারে। তাহলে এই দুটা থেকে তোমরা সংজ্ঞাটা এবং তার প্রকারভেদটা এখান থেকে পড়ে নেবে। এখন আসো যে মেইন জিনিসটা, শ্রেণীবিন্যাসের ভিত্তি। ভালো করে খেয়াল করো, শ্রেণী বিন্যাসের ভিত্তি। এখন এখানে কিন্তু অনেক ভিত্তি আছে, যেমন এখানে ভিত্তি আছে কোষের উপর ভিত্তি করে আছে, কোষ সংগঠনের উপর ভিত্তি করে আছে, ভ্রূণের উপরে আছে, প্রতিসাম্যতার উপর আছে, সিলোমের উপর আছে, খণ্ডায়নের উপর আছে, জীবন পদ্ধতির উপর আছে, পুষ্টির উপরে আছে, তারপর নটগটের উপর ভিত্তি করে আছে, মেরুদণ্ডের উপরে হিউজ এখানে ভিত্তি আছে। তবে এখান থেকে সৃজনশীলের মধ্যে উচ্চতর দক্ষতা বলো, প্রয়োগ বলো, এখান থেকে যে জিনিসটা খুব বেশি পিক করা হয়, যেমন ভ্রূণীয় স্তর। ভ্রূণীয় স্তর, এইটাকে একটু ডিটেলস করবে। প্রতিসাম্যতা, এটাও একটা ডিটেলস করবে। সিলম, এখান থেকে এটাও ডিটেলস করবে। দেখো, ভ্রূণীয় স্তরের মধ্যে যেমন ডিপ্লোব্লাস্টিক, ট্রিপ্লোব্লাস্টিক, এটা ইন্ডিভিজুয়ালি সংখ্যা হিসাবে ইম্পর্টেন্ট, আবার তার সাথে বড় প্রশ্ন হিসেবে ইম্পর্টেন্ট। প্রতিসাম্যতার মধ্যে আছে যেমন গোলীয়, অরীয়, দ্বিঅরীয়, দ্বিপার্শ্বীয়, অপ্রতিসম। এটা সবটা একটা উচ্চতর দক্ষতা হিসেবে ইম্পর্টেন্ট, আবার ইন্ডিভিজুয়ালি একটা সংজ্ঞা হিসেবে ইম্পর্টেন্ট। সিলমের মধ্যে কি আছে? অ্যাসিলম, সিরোসিলম, ইউসিলম, এগুলো আবার উচ্চতর দক্ষতা হিসেবে ইম্পর্টেন্ট। ইন্ডিভিজুয়ালি কি হয়, তারা আবার জ্ঞান অনুধাবনের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এই 3টা জিনিস তোমরা ভালো করে পড়বে, আর বাকিগুলো যেগুলো আছে সেগুলো এমসিকিউর জন্য ভালো করে তোমরা পড়ে রাখবে রিডিং। আশা করি এমসিকিউ ওখান থেকে আসলে তোমরা পারবে। আরেকটা শব্দ যেটা আমরা অনুধাবন বা জ্ঞানে দিই, সেটা ট্যাগমাটাইজেশন। ট্যাগমাটাইজেশন, তোমরা সবাই জানো
ট্যাগমাটাইজেশন হলো আর্থ্রোপোডা পর্বের প্রাণী। আমরা জানি আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের মধ্যে কি আছে, বডির মধ্যে 3টা অংশ আছে প্রধান, যেহেতু তার ইনসেক্ট, পতঙ্গ, মস্তক আছে, বক্ষ আছে, উদর আছে, এবং তাদের খণ্ডগুলো কিন্তু উদরের খণ্ডগুলো জায়গায় জায়গায় কিছু অস্পষ্ট। এক একটা অস্পষ্ট অঞ্চল কিন্তু একটা ট্যাগমা বা এক একটা অঞ্চল। এই অঞ্চলের মাধ্যমে যে অঞ্চলায়ন করা হয় তাকে বলা হচ্ছে ট্যাগমাটাইজেশন। এই ট্যাগমাটাইজেশনটা কিন্তু অল টাইম ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা, যেটা অনুধাবন বা জ্ঞানে আমরা ব্যবহার করে থাকি। তাহলে এখান থেকে আমরা এটা নিব। তাহলে আমরা এতটুকু জায়গায় শ্রেণীবিন্যাসের ভিত্তি পর্যন্ত এতটুকু পড়লেই আমি বিশ্বাস করি তোমরা যে কোনো কিছু এখান থেকে আনসার করতে পারবে, আর বাকিগুলো তোমরা এমসিকিউর জন্য সুন্দর করে রিডিং করে নেবে। এখন আসো 9টা পর্ব। 9টা পর্বে তোমরা সবাই জানো 9টা পর্বে কী কী আছে, পরিফেরা, নিডারিয়া, প্লাটিনাম ম্যান্টিস, নেমাটোডা, মোলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, ইকানোডার্মাটা অ্যান্ড কর্ডাটা। এখন প্রশ্ন হলো তোমরা কি শিখবে? এত কিছু আছে, আমাকে মেয়েরা প্রায় বলে আপা এত কিছু, কোনটা ছেড়ে কোনটা পড়বো, কোনটা ছেড়ে কোনটা পড়ার কিচ্ছু নাই। হ্যাঁ, এটা কতগুলো সিস্টেম আছে, সিস্টেমের মধ্যে তুমি ঢুকে যাও, অটোমেটিকভাবে তুমি কিন্তু আনসারটা করে ফেলতে পারবে। আচ্ছা, এর আগে একটু বলি, আরেকটা জিনিস একটু মাথায় রাখবে, যেমন ত্রিপদ নামকরণ কি, দ্বিপদ নামকরণ কি, প্রজাতি কাকে বলে, উপপ্রজাতি কাকে বলে, তার সাথে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তাটা, এটা একটু তোমরা পড়ে নেবে। কারণ আশা করি তোমাদের পড়া হয়ে গেছে, জাস্ট আমি তোমাদেরকে সাজেস্ট করছি পরীক্ষার জন্য তোমরা কীভাবে পড়বে। এখন আসো এই 9টা পর্বের মধ্যে আসলে আমরা উদ্দীপক কী বানাই। উদ্দীপক হতে পারে, প্রত্যেকটা পর্বের মধ্যে কিন্তু অসংখ্য ছবি আছে। এখন এই ছবিগুলো কি তোমরা আঁকা শিখবে? কোনো দরকার নাই, একটা ছবিও কোনো আঁকা শেখার দরকার নেই। শুধু তোমরা চোখ দিয়ে চিনে রাখবে কোন পর্বে কোন প্রাণীগুলো আছে, প্রাণীগুলোকে চিনে রাখবে, কারণ প্রাণী দিয়ে কিন্তু আমরা উদ্দীপক বানাই। তাহলে উদ্দীপকের ক্রাইটেরিয়াটা কি? 1 নম্বর হলো যে ছবিগুলো আছে, ছবিগুলো দিয়ে আমরা উদ্দীপক বানাতে পারি। ওই ছবিগুলো দিয়ে আমরা বলতে পারি উদ্দীপক উল্লিখিত ক, খ, গ, ঘ, ম, হোয়াট এভার, যাই দিয়ে আমরা XYZ উদ্দীপকের ক প্রাণীটি কোন পর্বে, তার বৈশিষ্ট্য লিখো, কোনটা উন্নত, কোনটা, এইভাবে আমরা প্রশ্ন করতে পারি। তাহলে একটা হলো 1 নম্বর হলো তার চিত্র দিয়ে আমরা কী করতে পারি, একটা উদ্দীপক বানাতে পারি। আরেকটা উদ্দীপক হতে পারে ভাষা দিয়ে। ভাষা দিয়ে মনে করো সাপোজ কি হতে পারে, ভাষা দিয়ে মনে করো XYZ, অথবা রহিম মিয়া জেলে একজন নদীতে মাছ ধরতে গেল, মাছ ধরতে গিয়ে সে জালের মধ্যে এই মাছ ওই মাছ পেলো, তার সাথে কিছু শামুক পেলো, ঝিনুক পেলো, একটা অক্টোপাস পেলো, এরকম একটা আমরা উদ্দীপক মানে ভাষা দিয়ে একটা উদ্দীপক হতে পারে, ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা উদ্দীপক। তাহলে ছবি দিয়ে উদ্দীপক হতে পারে, এটা একটা ক্রাইটেরিয়া। ভাষা দিয়ে উদ্দীপক হতে পারে, এখান থেকে আরেকটা ক্রাইটেরিয়া। আরেকটা হলো প্রত্যেকটা পর্বের মধ্যে কিছু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যের মধ্যে কি ইম্পর্টেন্ট শব্দ আছে, যেটা হলো সিগনিফিকেন্ট ওয়ার্ড। ওই পর্বের ওই বৈশিষ্ট্যের বা ওই প্রাণীটার বা ওই প্রাণীগুলোর কিছু সিগনিফিকেন্ট ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করে অনেকগুলি শব্দ বসাই। যেমন মনে করো বসালাম এরকম অস্ট্রিয়া, ক্ষণপদ, রেডুলা, ম্যান্টেল, নটকর, মেরুদণ্ড। তো এইভাবেই মনে করো কতগুলো শব্দ বসালাম। এই শব্দগুলোর উপরে বেস করে যে উল্লিখিত শব্দগুলো বা উল্লিখিত শব্দগুলোর পর্বের নাম লিখো এবং পর্বর বৈশিষ্ট্য একটা করে বৈশিষ্ট্য লিখো, অথবা একটা করে তার বৈজ্ঞানিক নাম লিখো। তা তোমাকে অবশ্যই জানতে হবে কোন পর্বের কোন সিগনিফিকেন্ট ওয়ার্ড, কোনটা সিগনিফিকেন্ট। খুব সিগনিফিকেন্ট ওয়ার্ড খুব কমই আছে, যে কম ওয়ার্ডগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে। মাথায় রাখলেই তোমরা বুঝবে যে এই সিগনিফিকেন্ট ওয়ার্ডগুলো আমরা কী করবো, পড়বো আমাদের পড়ার জন্য। তো মনে করো আমরা যে 10টা পর্ব পড়ি, এই 10টা পর্বের মধ্যে কি আছে, আরেকটা আমরা উদ্দীপক বানাতে পারি। যেমন কর্ডাটার একটা ছক আছে না, কর্ডাটা 3টা সাব পাইলাম, পিওরো কর্ডাটা, সেফালো কর্ডাটা, ভার্টিব্রেটা, তার ভার্টিব্রেটার আন্ডারে এতগুলো ক্লাস আছে, সাব ক্লাস আছে, অধিশ্রেণী আছে, এভাবে একটা আমরা একটা ফ্লোচার্ট দেখি না, ওই ফ্লোচার্টটাকে মনে করো আমরা হাফ ডান করে দিলাম, হাফ ডান একটা ফ্লোচার্ট ওখানে দিলাম, ক, খ, গ দিলাম, কিছু গ্যাপ রাখলাম, কিছু ফিল আপ করলাম। আমরা হয়তো উচ্চতর দক্ষতায় হয়তো বলতে পারি উদ্দীপকে উল্লিখিত এই ছকটিকে পূরণ করো। অবশ্যই ছকটাকে তোমাকে পূরণ করতে হবে ইংরেজিতে, কারণ তোমরা সবাই জানো, এতদিন শিখেছ পর্বের নাম কখনো বাংলায় লেখা যায় না, বৈজ্ঞানিক নামও বাংলায় লেখা যায় না, সুতরাং তোমরা ওইটা ইংরেজিতেই লিখবে। এখন দেখো, মনে করো প্রথম যে পর্বটা আছে সেটা হলো, আমি কিছু শব্দ দিচ্ছি তোমাদেরকে, মনে করো এটা পরিফেরা। এই পরিফেরার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট শব্দ কি? 1 নম্বর হলো অস্টিয়া, যেটাকে আমরা বলি অস্টিয়া। এই অস্টিয়া একটা উদ্দীপকের শব্দ হিসেবে আমরা ব্যবহার করতে পারি। কোয়ানোসাইট, কোয়ানোসাইট, এই কোয়ানোসাইট আমরা উদ্দীপক হিসেবে ব্যবহার করতে পারি। অস্কুলাম, অস্কুলাম আমরা উদ্দীপকে ব্যবহার করতে পারি। এখন অস্ট্রিয়াটা কি? তোমরা সবাই জানো, পরিফেরা পর্বের প্রাণীদের গায়ের মধ্যে অসংখ্য ছোট 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 ছিদ্র থাকে, সেই ছিদ্রগুলোকে বলা হচ্ছে অস্ট্রিয়া। কোয়ানোসাইট কি? পরিফেরা পর্বের প্রাণীদের যে
নালিকাতন্ত্রের চারিপাশে কি হয়, অনেকগুলি প্রকোষ্ঠ থাকে। প্রকোষ্ঠগুলো ফ্লাজেলাযুক্ত কোয়ানোসাইট কোর দিয়ে পরিবেষ্টিত থাকে। অস্কুলাম কি, ওদের কোনো মুখছিদ্র থাকে না, ওদের একটা মাত্র পথ থাকে, যে পথে ওই নালিকা তন্ত্রটা বাইরে উন্মুক্ত হয়, যাকে বলা হয় অস্কুলাম। তাহলে এই তিনটা শব্দ কিন্তু আমরা উদ্দীপকে ব্যবহার করি। এখন আসো নিডারিয়া। 2 নম্বর, যেটাকে আমরা বলি নিডারিয়া। নিডারিয়া পর্বের মধ্যে আমরা কি কি বৈশিষ্ট্যগুলোকে মেন দিতে পারি? যেমন 1 নম্বর আমরা বলতে পারি ডিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক তো তোমরা বলছো ডিপ্লোব্লাস্টিক, তোমরা সবাই বোঝো ডিপ্লোব্লাস্টিক মানে কি, দ্বিস্তরী। এটা একটা সিগনিফিক্যান্ট ওয়ার্ড এর জন্য। তারপর নিডোসাইট কোষ, নিডোসাইট কোষ। নিডোসাইট কোষের মধ্যে কি আছে? নেমাটোসিস্ট, নেমাটোসিস্ট, হ্যাঁ নেমাটোসিস্ট। তাহলে নিডোসাইট কোষে আছে নেমাটোসিস্ট, এটাও কিন্তু একটা সিগনিফিক্যান্ট ওয়ার্ড এই নিডারিয়া পর্বের জন্য। তারপরে সিলেন্টেরন। সিলেন্টেরন মানে তার ভেতরে যে একটা গহ্বর থাকে, COELENTERON। সিলেন্টেরন, সিলেন্টেরন একটা ইম্পর্টেন্ট। এবং এই সিলেন্টেরনকে কিন্তু আবার বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, বাংলায় বলা হয় পরিপাক পরিবহন গহ্বর। এই গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা পরিপাক পরিবহন গহ্বর, এটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট ওয়ার্ড। আর দুটো ওয়ার্ড আছে, একটা হলো পলিপ, খেয়াল করো পলিপ, আর হলো মেডুসা, মেডুসা। এগুলো তো বাংলায় শিখবে। পলিপ, পলিপ শব্দের অর্থ হলো, এটা হলো স্থির। হ্যাঁ, পলিপ শব্দের অর্থ হলো এই জিনিসটা মানে স্থির থাকে বা স্থবির থাকে, স্থবির থাকবে বা স্ট্যাটিক থাকে, এবং সে অযৌন প্রজনন সম্পন্ন করে। অযৌন প্রজননের জন্য এটা দরকার হয়, বা অযৌন জননক্ষম এটা। আর মেডুসা মানে এটা মুক্ত, সে এক জায়গা থেকে আরেক জায়গায় তার চলাচল করতে পারে, এটা হলো যৌন জননের জন্য। এই জন্যই বলা হয় যে নিডারিয়া পর্বের প্রাণীতে দ্বিমুখী, দ্বিরূপী দেখা যায় বা বহুরূপী দেখা যায়। বহুরূপী শব্দটার অর্থ হলো সে একবার চলাচল করে, একবার মুক্তভাবে স্থির হয়। স্থবির থাকে অযৌন প্রজননের জন্য, চলাচল শুরু করে দেয় যখন সে যৌন প্রজনন করে। এই কয়েকটা শব্দ কিন্তু এখানে খুব বেশি আমরা উদ্দীপকে ব্যবহার করি, বা বোর্ডের পরীক্ষায় বলো, প্রশ্নে বলো, এগুলো ব্যবহার করা হয়। তারপর আসে প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেসের মধ্যে আমরা কি শব্দটা ব্যবহার করবো? প্রথমে আমরা যেটা ইম্পর্টেন্ট বলি অ্যাসিলম, অ্যাসিলম। তোমাদেরকে আমি ক্লাসেও কিন্তু শব্দটি শিখিয়েছি কতগুলো, যেমন তারপর হলো সিডো, তারপরে ইউ, নট ওয়াই ও ইউ, ইউ, প্রো। এই তিনটে চারটে শব্দের অর্থ কি? প্রো মানে আদি, এ মানে নাই, সিডো মানে ক্ষণ, ইউ মানে সত্য। তাহলে অ্যাসিলম শব্দ, সিলম তো একটা গহ্বর, তার মানে কি এখানে কোনো সিলম নাই। এই শব্দটা কিন্তু প্লাটিহেলমিনথেসের ইম্পর্টেন্ট শব্দ। তারপরে শিখা কোষ, শিখা কোষ, এই শব্দটাই কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট শব্দ, যেটাকে আমরা বলি শিখা কোষ। মেসেনকাইমা সেল, মেসেনকাইমা কোষ বা টিস্যু। এখন মেসেনকাইমা টিস্যুটা কি? আমরা জানি যদি তার দেহ প্রাচীর বের হয়, পোস্টালি প্রাচীর বের হয়, এই দুটো প্রাচীরের মধ্যবর্তী যে ফাঁকা জায়গাটা থাকে, সে ফাঁকা অবস্থায় থাকে না বলেই এই সিলমটা সিলম অবস্থায় থাকে না, সেখানে এই মেসেনকাইমা টিস্যু পরিপূর্ণ হয়ে যায়, তখন এটা হয়ে যায় অ্যাসিলম। তাহলে আমরা এখানে পাচ্ছি অ্যাসিলম, আমরা এখানে পাচ্ছি শিখা কোষ, এখানে আমরা পাচ্ছি হলো কতগুলো শব্দ, মেসেনকাইমা, অ্যাসিডো, ইউ ইত্যাদি ইত্যাদি। এই শব্দগুলো তোমাদেরকে আমি ক্লাসেও শিখিয়েছি, আমি সবসময় কিন্তু তোমাদেরকে বলি। এখন আসে নেমাটোডা। নেমাটোডা, নেমাটোডাকে বলা হয় সিডোসিলম, PSUDOCOELOM, সিডোসিলম। সিডো মানে গিফট, আগে তোমাদেরকে বলেছি ক্ষণ, ক্ষণস্থায়ী, ফলস, মিথ্যা। সিলম মানে গহ্বর, যেখানে সত্যিকার অর্থে সিলম নাই, অর্থাৎ পেরিটোনিয়াম পর্দা দিয়ে যে সিলমটা আবৃত থাকে না, তাকে বলা হচ্ছে সিডোসিলম। আর এই পর্বে প্রাণীতে গেলে কিন্তু কিন্তু একটা কথা বলা হয়, নল এর ভিতর নল। কথাটার অর্থ কি? এদের দেহটা এরকম থাকে নলাকৃতির, এবং তার যে পশ্চিম নালীটা থাকে মুখছিদ্র থেকে পায়ু পর্যন্ত একদম বিস্তৃত, লম্বা, পায়ুছিদ্র পর্যন্ত বিস্তৃত হয়ে যায়। এই জন্য বলা হয় এটা একটা, তার দেহটা নলাকৃতির, তার ভেতরে আবার পশ্চিম নালীটা নলাকৃতির, এই জন্য এটাকে বলা হয় নলের ভিতর নল, এবং এটা হলো সিডোসিলম। তারপর আসো মোলাস্কা। মোলাস্কা পর্বে প্রাণীগুলো দেখো, মোলাস্কা, মোলাস্কা। এখন আসো এই মোলাস্কা। মোলাস্কাতে ইম্পর্টেন্ট কি শব্দ হতে পারে? খোলক। খোলক শব্দটা হলো যে তার শক্ত যেটা খোলস থাকে সেইটা ম্যান্টেল। হ্যাঁ, ম্যান্টল বা ম্যান্টেল। ম্যান্টেল হলো তাদের ভেতরে একটা পাতলা একটা পর্দা থাকে, যে পর্দাটা দিয়ে একটা ম্যান্টেল গহ্বর তৈরি হয়, যেখান থেকে এক ধরনের তরল পদার্থ সিক্রেশন হয়ে নিঃসৃত হয়ে তার বাইরের খোলকটা তৈরি হয়ে থাকে। রেডুলা,
রেডুলা। রেডুলা হলো তার রেটি জিহ্বা, টাইটেন নিয়মিত রেটি জিহ্বা, যেটা পৌষ্টিক নালীর একটা বিশেষ অঙ্গ, যেটা পরিপাকে তাদের অংশগ্রহণ করে থাকে, তাহলে রেডুলা। এখানে কিন্তু ইউসিলম আছে, ইউসিলম সংক্ষিপ্ত, ইউসিলম সংক্ষিপ্ত। ইউ শব্দের অর্থ কি? সত্যিকার অর্থে তাদের মধ্যে সিলম আমরা পাই। তাহলে এই যে আমি পাঁচটা জিনিস তোমাদেরকে বললাম, এটা অর্থটা কি? অর্থটা হলো যে আমি একটু আগে বলেছি ছবি দিয়ে উদ্দীপক, এটা দিয়ে উদ্দীপক, এটা দিয়ে উদ্দীপক, এটা দিয়ে, চারটা দিয়ে উদ্দীপক হতে পারে। এই শব্দগুলো কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট, এটা দিয়ে উদ্দীপক হতে পারে। এখন প্রশ্ন হলো, এই যে ওখানে হাইড্রা আছে, দেখ খেয়াল করো, হাইড্রা আছে। হাইড্রা কি? হাইড্রা হলো নিডারিয়া পরের প্রাণী। তাহলে হাইড্রা নিডারিয়া পরের প্রাণী। আমরা যদি উদ্দীপকে এরকম বসা হয় সিলেন্টেরন, তখন তো আমরা বলি উদ্দীপকে উল্লিখিত এই সিলেন্টেরন শব্দের সাথে সম্পৃক্ত প্রাণীর বাইরের গঠন বা বাহ্যিক গঠন ব্যাখ্যা করো, অথবা ওই প্রাণীটির তুমি পরিস্ফুটন ব্যাখ্যা করো। তখন তোমার কি করতে হবে? কোরিলেট করতে হবে। তাহলে কি সিলেন্টেরন কেমন থাকে? দ্বিস্তরী প্রাণী। তাহলে কোন প্রাণীটা আমরা পড়েছি আমাদের সিলেবাসের মধ্যে? আমরা হাইড্রা পড়েছি, তখন হাইড্রার ওইটা তোমার ব্যাখ্যা করবে। আবার মনে করো আমরা সিলম, ইউসিলম বললাম, বা নটগড় আছে, করডাটা আছে। আমরা আরও যদি পর্বের মধ্যে চলে যাই, নটগড় বিদ্যমান, মেরুদণ্ড বিদ্যমান, তখন অবশ্যই করডাটা আছে বা মেরুদণ্ড আছে। এমন একটি প্রাণীর নাম বা এমন একটি প্রাণীর উদাহরণ দিয়ে সেই প্রাণীটার এই তন্ত্রটা ব্যাখ্যা করে দেবে। তাহলে এই জন্যই তোমাদেরকে বলছি যে 9টা পর্বের সাথে মার্চ করে হাইড্রা, ঘাসফড়িং এবং রুই মাছে কিন্তু প্রশ্ন করা যায়। তাহলে ভয় পাওয়ার কিছু নাই। আমি আবারও বলছি, যারা একটু চেষ্টা করবে, একটু বুদ্ধি করে পড়বে, তারা এখান থেকে সুন্দর একটা উদ্দীপক পেলে সুন্দর একটা 10 নম্বরের উত্তর তোমরা দিতে পারবে। তাহলে আমি আবারও বলছি, 10টা পর্ব পড়ার সময় ভয় পাওয়ার কিচ্ছু নাই। এই 9টা পর্ব থেকে একদম বেসিক যে শব্দগুলো আছে, যে শব্দ দিয়ে আমরা উদ্দীপক বানাই, সেই শব্দগুলো মাথার মধ্যে নিয়ে নিবে। এবং মনে করো কোনো কারণে উদ্দীপক হলোই না, মনে করো কতে আমরা দিলাম একটা পরীক্ষার পর্বে কোনো একটা প্রাণীর ছবি দিলাম, দিয়ে বললাম উদ্দীপক উল্লিখিত ক প্রাণীটির শনাক্তকারী বৈশিষ্ট্য। এখন তুমি যে সিগনিফিকেন্ট কিছু ওয়ার্ড শিখে রেখেছো, এই সিগনিফিকেন্ট ওয়ার্ড দিয়ে তুমি যদি 4টা বৈশিষ্ট্য লিখে ফেলো, তুমি কিন্তু সেখানে 4 পেয়ে যাবে। তাহলে ভয় পাওয়ার কিছু নাই। তাহলে আমি কি বললাম, সিগনিফিকেন্ট ওয়ার্ডগুলো শেখো, ছবিগুলো একটু মাথায় রাখো, আর ভাষা দিয়ে আমরা কীভাবে করতে পারি সেটাও বললাম। আর ফ্লো চার্টটা পড়াটা পর্ব থেকে হয়। আমি এখন মলাস্কার বন্ধ বলেছি, ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে নেক্সট ক্লাসে তোমাদেরকে বাকিটা আমি বলবো যে কীভাবে তোমরা ওখান থেকে ধরবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। সবাইকে অনেক 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 আদর ও ভালোবাসা। পরীক্ষার আগে সুস্থ থাকার চেষ্টা করবে। আল্লাহ হাফিজ।